Konkona is an established Manipuri soloist, having experience at performing arts for over 23 years. She is known as the thoughtful dancer, the one who is constantly experimenting, learning, and unfurling unique renditions of the traditional Manipuri dance form by infusing elements of modernity into this conventional Northeast Indian style of dance. BHRM is immensely elated to spend few moments with Kankana and learn about her triumphs, learnings, and joys in life. With her resplendent smile, she encompasses a strive for excellence, a zeal for knowledge, and a dedication towards traditions. Konkona is our woman of spirit. She is BHRM's Amar Durga. Namaskar, I'm Konkona Singh. I am a classical Manipuri dancer, practitioner, and a teacher. I practice and follow Guru Bipin Singh Gharana of Manipuri dance. Today, I am here to talk about my journey on this particular domain, this particular art form. I'm extremely grateful to Miss Piali Bhomik, যিনি আমাকে আজকে এখানে ইনভাইট করেছেন. I am so grateful to you and all the members of BHRM. কঙ্কনা, সেই ছোটবেলায় 3 বছর বয়স থেকে তোমার নাচের শুরু। তোমার ছোটবেলার সেই নৃত্য শিক্ষার প্রথম অনুভূতিগুলো ঠিক কেমন ছিল, যদি কিছু স্মৃতি আমাদের সাথে শেয়ার করো? It is quite interesting and quite funny also to talk about my journey as a dancer, because আমার প্রথম নৃত্য শিক্ষা বলতে পারেন আমার বাড়ি থেকেই, একদম গ্রাসরুট লেভেল থেকেই, আমার বাবা এবং আমার মার কাছে। আমার বাবার নাম শ্রী কুঞ্জ সিং এবং আমার মায়ের নাম শ্রীমতী মীরা সিং। তাদের কাছে আমার প্রথম নৃত্য শিক্ষা। আমি প্রায় জন্মের আগে থেকেই বলতে পারেন নাচি, কারণ আমার মাও যেহেতু নৃত্যশিল্পী ছিলেন এবং আমার বাবা পুং আর্টিস্ট ছিলেন, পুং চলং আর্টিস্ট ছিলেন এবং রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে উনি শিক্ষকতা করেছেন। ওদের কাছ থেকে আমার নাচটা শুরু মানে ওখান থেকেই বটে, এবং ছোটবেলা থেকেই বলতে পারেন যে মণিপুরি নাচের বোল শোনা, গান শোনা, সেই অ্যাম্বিয়েন্সটা আমি খুবই ছোট থেকে পেয়েছি। সো ইট হ্যাজ প্লেড আ ভেরি ইম্পর্টেন্ট রোল ইন মাই ডেভেলপিং ইয়ার্স। তারপরে আরেকটু যখন বড় হই, আস্তে আস্তে বাবার হাত ধরে বাবার গুরুগৃহে, গুরু শ্রী বিপিন সিংয়ের বাড়িতে যাওয়া, ওখানে ক্লাস দেখা এবং সেখান থেকে যা যা ক্লাসে দেখে বাড়িতে এসে সেগুলো আবার নিজের মা বাবাকে দেখানো। So it was quite an interesting journey for both me and my parents. তো সেটা একটা মজার একটা ছিল। তারপরে আমি যখন প্রথম অন স্টেজ পারফর্ম করি, I was hardly 3.5 years old maybe. তারপরে when I was 5 years old, 5 or 6 years old, আমার প্রথম রাস পারফরমেন্স আমি করি। রাস পারফরমেন্স আমি তখন কৃষ্ণর ক্যারেক্টারে করি, অ্যান্ড দ্য এন্টায়ার রাস পারফরমেন্স ওয়াজ ডিরেক্টেড বাই মাই গুরুমা, গুরু শ্রীমতী কলাবতী দেবী। সো ইট ওয়াজ আ ভেরি স্পেশাল এক্সপিরিয়েন্স ফর মি। তখন হয়তো বুঝিনি, বাট ওয়েন আই লুক ব্যাক নাও, আই ফিল দ্যাট আই হ্যাভ বিন রিয়েলি লাকি টু হ্যাভ গটেন হার গাইডেন্স ফ্রম আ ভেরি ইয়াং এজ। এবং তার সাথে সাথে গুরুজিও থাকতেন রিহার্সালে, আমাদের পারফরমেন্সেস দেখতেন। এভরিথিং ওয়াজ জাস্ট সো সারিয়াল। মানে এখন সেটা আমি রিয়েলাইজ করছি, তখন হয়তো অত বোঝার ক্ষমতাই ছিল না, আমরা এতই ছোট ছিলাম আমি। তারপরে আমার পুং বাজানোর শিক্ষা আমি লাভ করি আমার বাবার কাছ থেকে। আমি যখন 7 কি 8 বছর বয়স হবে, তখন আমার বাবা আমায় মৃদঙ্গ বাজানো শেখালেন। He wanted me to carry on his legacy. So that's why he made sure that I learned his art form. And মেয়েদের ঠিক মণিপুরে মেয়েদের পুং ধরা is not allowed. গুরুজি প্রথম শুরু করেন তার ছাত্রীদেরকে মৃদঙ্গ বাদন শিখিয়ে উনি অন স্টেজ পারফর্ম করিয়েছিলেন, এবং তারপরেই হচ্ছে আমার বাবা শ্রী কুঞ্জ সিং, যিনি আমাকে দিয়ে
শুধু মৃদঙ্গ বাদনই নয়, পুংচলমও উনি, মৃদঙ্গ চলনও উনি অন স্টেজ পারফর্ম করিয়েছেন, আমার সাথে নিজে ডুয়েট পারফর্মও করেছেন। পরবর্তীকালে বাবার বয়স হয়ে যাওয়ার পরে আমি সোলো করেছি। সো আমার শেখাটা মানে এখন লেয়ারে, মানে ইটস লাইক ইটস অ্যান এভরিডে প্রসেস হুইচ আই গো থ্রু। মানে it has a start, yes, but it is never ending. So I'm still learning, and I'll still learn in the future, and I hope that I learn a lot more so that আমি পরবর্তীকালে যদি আমার ছাত্রছাত্রী হয় তাদেরকে আমি আরো কিছু শেখাতে পারি, এই আশাই করে আমি এগোচ্ছি। কঙ্কনা, তোমার 23 বছরের ক্যারিয়ারে তুমি বহু খেতাব পেয়েছ, অনেক প্রতিযোগিতায় জিতেছ, নানাভাবে তোমার কাজের জন্য সম্মানিত হয়েছ। এগুলির মধ্যে সবথেকে মেমোরেবল, সবথেকে খুশির কিছু অভিজ্ঞতা যদি একটু সংক্ষেপে বলো। আমার অ্যাচিভমেন্টস বলতে মানে নিজের ব্যাপারে নিজে বলতেই কেমন একটা অদ্ভুত লাগে, বাট some very valuable things which I have achieved is one of them is my junior scholarship. 2005 সালে আমি যখন জুনিয়র স্কলারশিপের জন্য আমি অ্যাপ্লাই করি, সিসিআরটি মানে সেন্টার ফর কালচারাল রিসোর্সেস অ্যান্ড ট্রেনিং, তো সেখানে যখন আমি অ্যাপ্লাই করেছিলাম আই হ্যাড নো আইডিয়া, অ্যান্ড ইট ওয়াজ মানে আমার কাছে চিঠি পর্যন্ত আসেনি যে ইন্টারভিউয়ের ডেট এরকম এরকম। তারপর সামহাউ মাই ফাদার গট টু নো ফ্রম সামওয়্যার অ্যান্ড আই ওয়াজ পিকড আপ ফ্রম স্কুল, মানে এমার্জেন্সি দেখিয়ে বাবা আমাকে স্কুল থেকে নিয়ে গেছিলেন ইন্টারভিউ ভেন্যুতে। তারপর আমি ইন্টারভিউ দিই কোনো মতে একটা, তো আই ওয়াজ ভেরি স্কেয়ার্ড, জানি না কী দিয়েছিলাম, প্রিপেয়ার ছিলাম না, বাট যাই হোক, অ্যান্ড লাকিলি আই গট থ্রু ইট। অ্যান্ড তারপর যখন চিঠিটা আসে যে আমার অ্যাওয়ার্ড লেটারটা, যে ইউ হ্যাভ বিন অ্যাওয়ার্ডেড দ্য স্কলারশিপ, আই হ্যাড নো আইডিয়া হোয়াট ইট মেন্ট। তো বাট আমার বাবা এবং মা খুবই খুশি হয়েছিলেন, মানে আমি তখন বললাম না আমি ছোটবেলায় এমন কিছু বোঝার যে খুব বুঝতাম এমনটা নয়, হয়ে যাচ্ছে আমার সাথে ভালো অনেক কিছু। এখন যখন আই লুক ব্যাক আই সি যে হোয়াট আই হ্যাভ গন থ্রু অ্যান্ড হোয়াট আই হ্যাভ গেইনড, সো আমার কাছে এখন সেগুলো খুবই ভ্যালুয়েবল, বা এখন খুব মানে প্রচণ্ড প্রেশাস বলে এখন আমি খুব চেরিশ করি সেই এক্সপিরিয়েন্সেসগুলোকে। তো 2005 সালে যখন আমি স্কলারশিপটা পাই, বাবা এবং মা ভীষণই খুশি ছিলেন। তারপরে তারপর নাচ কন্টিনিউ করতে থাকি, প্রোগ্রামস যেমন আসে সেরকম করি, ইত্যাদি ইত্যাদি করে আফটার আই ফিনিশড মাই গ্র্যাজুয়েশন, তারপর যখন আমার MA ফার্স্ট ইয়ার, তখন আমি মানে 2017 আই অ্যাপ্লাইড ফর দ্য সিনিয়র স্কলারশিপ from Ministry of Culture. তো সেটা that was again another very enthralling experience. আমাদের দিল্লিতে গিয়ে ওদের মিনিস্ট্রি অফ কালচার সেন্টারে ওখানে গিয়ে আমাদের পরীক্ষা দিতে হয়। তো আমি গেছিলাম, আমার সাথে আরেকজন ছিল, তো আমরা দুজনে মিলে গিয়ে পরীক্ষা দিয়েছিলাম, অ্যান্ড মাই এক্সামিনেশন ওয়াজ কোয়াইট গুড, মানে আমি নিজে এক্সামিনেশন দিয়ে আমি বেশ খুশি ছিলাম। এবার আই হ্যাড নো এক্সপেকটেশন, আই জাস্ট ওয়ান্টেড টু হ্যাভ দ্যাট এক্সপিরিয়েন্স, আমি জাস্ট পরীক্ষাটা দিয়ে কেমন লাগে, বিকজ আই ওয়াজ ভেরি ওয়েল প্রিপেয়ার্ড টু গিভ দ্য এক্সামিনেশন ফর দ্য নেক্সট ইয়ার অলসো। সো আমার কাছে খুবই মানে একটা দিস ওয়াজ জাস্ট অ্যান এক্সপিরিয়েন্স, আমার একটা এক্সপোজার, মানে একটা স্কলারশিপের পরীক্ষা কীভাবে দিতে হয় সেটার একটা প্র্যাকটিস গোছে। তারপরে আফটার 2-3 মান্থস যখন রেজাল্ট বেরোলো লিস্টে, তখন দেখলাম আমার নাম। অ্যাগেন ইট ওয়াজ সাচ আ বিউটিফুল এক্সপিরিয়েন্স, মানে যেখানে আমি, হ্যাঁ অফকোর্স আই ডিড মাই হার্ড ওয়ার্ক, আই ডিড মাই প্রিপারেশন, আই ডিড মাই হোমওয়ার্ক কোয়াইট ওয়েল, এক্সামিনেশনটাও ভালো ছিল, বাট আমি জাস্ট মানে ওই যে এক্সপিরিয়েন্সটার জন্য আমি যখন গেছিলাম তখন আই হ্যাড লিস্ট আইডিয়া যে আমি পেয়ে যাবো, আমি কোনো এক্সপেকটেশন রাখিনি। তো বাট after when I got the result, it was very good, it was a very good feeling. So that was one achievement I would like to share with you. Another is আমি 2019-এ নালন্দা নৃত্য নিপুণা অ্যাওয়ার্ড পাই। তো নালন্দা নৃত্য উৎসব is one of the very few prestigious festivals in the entire nation. Nalanda Dance Research
সেন্টারে, যেটা মুম্বাইতে এখন অবস্থিত, সেখানে এই উৎসবটি হয়। এই পার্টিকুলার রিসার্চ সেন্টারটার ফাউন্ডিং ডিরেক্টর হচ্ছেন কনক রেড্ডি। শি ইজ আ গ্রেট এক্সপোনেন্ট। তো এই প্রোগ্রামটার জন্য প্রথমে আমি যেতে চাইছিলাম না বিকজ অফ সাম ফাইন্যান্সিয়াল ইস্যুস, বাট দেন ওয়ান অফ মাই ফ্রেন্ডস হুজ মাই ভেরি ডিয়ার ফ্রেন্ড, আমার সাথে অনেক নাচও করেছি আমরা একসাথে, নোয়েল দত্ত বলে, সে আমায় কনভিন্স করে যে না তুই যা, ইট উইল বি অ্যান এক্সপোজার। এবং তার সাথে আমার টিচারও শ্রীমতী বিম্বাবতী দেবী, তিনিও আমাকে বলেন যে গিয়ে দেখ না কি আছে। তো তারপরে আমি যাই প্রোগ্রামটাতে, অ্যান্ড অ্যাগেন মানে আই ডিড মাই হার্ড ওয়ার্ক, আমার যতটা 100% দেওয়ার আমি সেখানে প্রোগ্রাম করি। ওই প্রোগ্রামে এসছিলেন হচ্ছে সিভি চন্দ্রশেখরজি এবং শান্তা ম্যাম। তো তারা এসছিলেন, ওনাদের সাথে আমার পরে দেখাও হয়। আমি ভীষণই লাকি বলে নিজেকে মনে করি যে আমি ওদের সান্নিধ্যে আসতে পেরেছি বলে। তো ইট ওয়াজ আ ভেরি ভেরি রিচ এক্সপিরিয়েন্স ফর মি। তো দ্যাট মানে ওই ফেস্টিভ্যালটা করে আই ওয়াজ ভেরি হ্যাপি। I came back home and everything just passed. And after a month or 1.5 months, I got an email say you have been awarded the Nalanda Nritya Nipuna Award. I was amazed. I was so happy. আমি ফার্স্ট কল করি আমার টিচারকে, শ্রীমতী বিম্বাবতী দেবী, ওনাকে কল করে দেখো, আমি ওনাকে মিনি বলে ডাকি, উনি সম্পর্কে আমার মাসি হন। তো ওনাকে ফার্স্ট মেসেজ করে পাঠাই এরকম এরকম দেখো আমি এরকম পেয়েছি। তো শি ওয়াজ অলসো ভেরি হ্যাপি, শি এনকারেজড মি, শি সেড যে যা এই দেখো ভালো হচ্ছে দেখেছ। দিয়ে তারপর দ্য সেকেন্ড পার্সন উইচ আই কলড আপ ওয়াজ নোয়েল, অফকোর্স, বিকজ আফটার অল শি ওয়াজ অলসো দ্য ওয়ান হু encouraged me to go there. তো she was also very happy. তো এরকম করে আমি এই কয়েকটা অ্যাচিভমেন্টস এই মুহূর্তে আমার মনে পড়ছে, এই আর কি আপাতত। একজন নৃত্যশিল্পী হিসাবে তুমি নিশ্চয়ই বহু ডান্স ফেস্টিভ্যাল অ্যাটেন্ড করেছো। এর মধ্যে থেকে তোমার সবচেয়ে বেশি স্মরণীয় যে কোনো দুটি নৃত্যোৎসব সম্পর্কে তোমার অভিজ্ঞতা যদি আমাদের সাথে শেয়ার করো। Firstly, I would like to say that I have been very lucky to have gotten the chance to perform in many prestigious festivals in India and abroad. তো অতগুলোর মধ্যে থেকে হয়তো দুটো চুজ করা would be difficult and also a bit unfair. So if I cross the limit, please pardon me. So the first performance as a soloist was for me in 2018. 2018-এ আমি রাজা ফাউন্ডেশনের অর্গানাইজ করা একটি ফেস্টিভ্যাল ছিল, আরম্ভ ফেস্টিভ্যাল বলে, সেখানে আমি আমার প্রথম সোলো লাইভ পারফরমেন্স আমি দিয়েছিলাম। সো দ্যাট ওয়াজ ভেরি স্পেশাল টু মি অ্যাজ আ পারফরমেন্স, বিকজ দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট সোলো ফেস্টিভ্যাল which I ever gotten the chance, and on top of that it was a live performance with live musicians and everything. So আমি যখন এই নিউজটা যখন আমি আমার টিচারকে বলি, she was so excited that she instantly agreed to be on the musical panel with me. এবং তার সাথে সাথে আমার গুরু শ্রীমতী কলাবতী দেবী, উনিও আমার এই মিউজিক্যাল প্যানেলে উনিও নিজে থেকে চাইলেন আমাকে আমার পারফরমেন্সে থাকতে। তো ইট ওয়াজ অ্যাজ এ ব্লেসিং, মানে আমি মনে করি ওনারা ওদের সহযোগিতার দরুন আমাকে আশীর্বাদ করলেন। তো ওইটা আমার কাছে ভীষণই একটা স্পেশাল মোমেন্ট হিসেবে থেকে যাবে। তারপরে 2018 সালে আমি আমার বন্ধু নোয়েল দত্তর সাথে আমরা ইন্ডাক্ট বলে আরেকটি ফেস্টিভ্যালে পার্টিসিপেট করি। এটি ছিল যাদবপুর ইউনিভার্সিটি ডান্স ফোরাম থেকে অর্গানাইজ করা হয়েছিল। ওই ফেস্টিভ্যালে আমরা আমাদেরই রচিত কিছু গানের ওপর আমাদের কোরিওগ্রাফি আমরা প্রেজেন্ট করেছিলাম। আমাদের অলমোস্ট হাফ অ্যান আওয়ারের কাছাকাছি একটা প্রেজেন্টেশন ছিল, সেটা আমরা একসাথে দুজনে মিলে রিহার্সালস করে ইত্যাদি আমরা সেই ফেস্টিভ্যালে আমরা প্রেজেন্ট করি।
That festival was also very special to us because we got a platform to share, to express, to showcase our own choreographies, our own compositions on stage. So that will be etched in my heart for the entire life. And this was the poster for that Induct Festival. তো তারপরে হচ্ছে আরো দুটো খুবই গুরুত্বপূর্ণ ফেস্টিভ্যালস অ্যারাউন্ড ইন্ডিয়া। একটা হচ্ছে ধোলি কলিঙ্গা মহোৎসব। ওই মহোৎসবে আমি 2016-এ যাই শ্রীমতী অলকা কানুনগোর সাথে। উনি একজন ওড়িশি এক্সপোনেন্ট, কোয়াইট ফেমাস ইন কলকাতা। তো ওনার সাথে আমি গেস্ট অ্যাজ এ গেস্ট পারফর্মার, মণিপুরি গেস্ট পারফর্মার সোলোইস্ট হিসেবে আমি ওনার ট্রুপের সাথে আমি গিয়ে পারফর্ম করেছিলাম। তারপরে 2019 সালে শ্রীমতী বিম্বাবতী দেবী আমার টিচার হন। আমি তাকে মিমি বলে ডাকি, আমার সম্পর্কে মাসি হন। তো ওনার সাথে আমরা যাই খাজুরাহো ফেস্টিভ্যালে। খাজুরাহো ফেস্টিভ্যালে আমরা ঘন বাড়ি বাড়ি খাতা, ওনারই প্রোডাকশন, রিসেন্ট প্রোডাকশন, আমরা ওখানে পারফর্ম করি। এছাড়া আমার আরো দুটি স্মরণীয় পারফরমেন্স আমি একটু শেয়ার করতে চাইবো। সেটি হচ্ছে একটা হচ্ছে ফিজিতে আমরা পারফর্ম করতে গেছিলাম 2018 সালে। ওটা অ্যারাউন্ড ফেব্রুয়ারি মার্চ এরকম ছিল, ফেব্রুয়ারি মার্চ অ্যারাউন্ড দ্যাট টাইম। অ্যান্ড তারপরে এবং 2015 সালে আমরা গেছিলাম জার্মানিতে মেক ইন ইন্ডিয়া বলে একটা ক্যাম্পেইন হয়েছিল তখন। the opening ceremony was celebrated in Germany, so we had gotten the chance to perform there also. So এই কয়েকটা ফেস্টিভ্যাল বা এই কয়েকটা পারফরমেন্সেস will be always remain special to me. একজন আধুনিক সোলোইস্ট হিসাবে তুমি কিভাবে তোমার কাজ নিয়ে এক্সপেরিমেন্ট করছো? রিসেন্টলি তুমি কি কোনো ট্র্যাডিশনাল মণিপুরি পিসে কিছু কন্টেম্পোরারি এলিমেন্ট ব্যবহার করেছো? তো দিস ইজ মাই প্র্যাকটিস স্পেস, মাই রিহার্সাল স্পেস, মাই ক্রিয়েটিভ স্পেস। তো এখানেই আমি বেশিরভাগ আমার রেয়াজ, আমার প্র্যাকটিসেস, আমার নতুন কিছু সৃষ্টি করা, রচনা করা এখানেই করে থাকি। বিকজ এটা একটু আইসোলেটেড এবং আপনারা হয়তো শুনতে পাচ্ছেন যে আমার ভয়েসটা ইকো হচ্ছে। সো ইটস কোয়াইট এ লার্জ রুম। এটা স্পেসিফিক্যালি আমার ডান্স প্র্যাকটিসের জন্যই রাখা। তো এই জায়গাটা I wanted to show you because I'm being asked about my experiments in my dance career as a soloist. প্রথমত তো সোলোইস্ট হওয়াটা খুবই মানে সহজ নয়। আর it's not that I am doing it for the last 5-10 years. আমি সবে শুরু করছি, চেষ্টা করছি। এবারে এক্সপেরিমেন্ট বলতে যেটা প্রথমত আমি মনে করি সেটা হচ্ছে একটা কোনো নতুন কোনো সৃষ্টি করার আগে আমাদের যেটা করা উচিত, মানে আমি অ্যাটলিস্ট আই বিলিভ সো, যে আমার যেটা ভালো লাগে করতে বা আমি মনে হয় যেটা আই থিঙ্ক আই শুড ডু অ্যান্ড ইট ইজ দ্য রাইট ওয়ে ফর মি অ্যাটলিস্ট, নাচটা এক্সিকিউট করার আগে, মানে ফিজিক্যালি এক্সিকিউট করার আগে what I do is I mentally prepare for what I am trying to express, what I am visualizing. আমি আগে আমার মেন্টাল হোমওয়ার্কটা ভালো করে রাখি যে আচ্ছা আমি এরকম ভাবছি, এটা এরকম দেখতে হতে পারে, ওরকম দেখতে হতে পারে। আগে এরকম ভেবে নিয়ে ক্রোনোলজিটা খানিকটা সাজিয়ে নিই, তারপর আমি সেটাকে ফিজিক্যালি এক্সিকিউট করার চেষ্টা করি। প্রথমেই আমি হয়তো করলেও সেটাকে খুব যে মানে একদম সম্পূর্ণ আলাদা from the mental homework, no, nothing like that. That is very drastically different. Also another thing is that execute করার সময় এমন হয় যে মিউজিক শুনে বা কোনো পার্টিকুলার কথা শুনে মনে হলো যে এই জায়গাটা ন্যাচারালি যেটা আসে সেরকম আমরা করে দেখি না, ন্যাচারালি কি আসছে। কারণ মিউজিক্যালিটির যে টোনের একটা ব্যাপার থাকে, মেলোডির একটা ব্যাপার থাকে, তো ওই রকম জিনিসগুলো অনেক সময় অ্যাফেক্ট করে দেয় ব্রেনটাকে বা আমার ফিজিক্যাল মুভমেন্টসগুলোকে। তো আই পে হিড টু দোজ অ্যাসপেক্টস অলসো when I
creating something. Another thing which I keep in mind is that whether my movements, whether my expressions are relatable for the audience or not. মানে আজকে আমি এমন একটা বেগ কিছু এক্সপ্রেস করে ফেললাম যেটা হয়তো অডিয়েন্স বুঝতে পারছে না, দেখতে হয়তো খুবই সুন্দর লাগছে কিন্তু অডিয়েন্স বুঝতে পারছে না। That will not suffice the motive which I have. I want my audience to understand, at least try and understand to what I am doing. At least ওই মানে আমার মুভমেন্ট বা আমার এক্সপ্রেশনের সাথে যেন তারা তাদের কিছুটা হলেও আমার মধ্যে খুঁজে পান, আমি এটা চাই। আর এক্সপেরিমেন্টের দিক থেকে যদি বলি, এক্সপেরিমেন্ট বলা ঠিক হবে কি হবে না আমি জানি না, তবে এই লকডাউনে যেটা আই হ্যাভ clearly understood is that the artist community has been heavily affected. People who have spent their entire lives performing on stage, working on stage, backstage, তারা আজকে প্রায় 10 মাস ধরে বাড়িতে বসে কিছু নেই করার, মানে তাদের যে ফ্রাস্ট্রেশন, তাদের যে ডিপ্রেশনটা is beyond our imagination. তো as an individual আমি বলবো আমি কমপ্লেন করার মতন জায়গায় নেই, because I have a shelter, I have clothes, I have food. আমার তিনটে বেসিক জিনিস আমার ফুলফিলড, তো আমি কমপ্লেন করার মতন জায়গায় একদমই নই। So what I have done throughout this lockdown is I have channelized my energy, my attention towards new things, towards creating new stuff. তো আমি রিসেন্টলি একটা প্রোটেস্ট পোয়েট্রির ওপর আমি একটা কাজ করেছি। পাকিস্তানি পোয়েট হাবিব জলিব, ওনার একটা কবিতা দস্তুর বলে, ওই কবিতাটির ওপর একটা গান আছে, সেটার উপর আমি একটু ছোট্ট একটা প্রেজেন্টেশন আমি ট্রাই করেছি, যেটা আমার ফেসবুক পেজে আছে। তার সাথে আরেকটি যেটা আমি করেছি হচ্ছে পুজোতে, মানে একটা পুজো সংক্রান্ত একটা ছোট এক্সপেরিমেন্টেটিভ একটা কাজ, ফর which I was approached. আমাকে একজন অ্যাপ্রোচ করেছিলেন অরিজিৎ রয় বলে। উনি আমায় মহালয়া চণ্ডীপাঠের একটি গান রূপম দেহি জয়ন দেহি যে গানটি, সেটির ওপর বললেন যে মণিপুরির ওপর কিছু, মণিপুরের ওপর বেস করে তুমি একটু এই গানে পারফর্ম করো। তো আমার তখন যখন when I heard the song, আমার মনে হলো কি করা যায়, something which will be absolutely new, yet it will have that Manipuri traditional touch. তো তখন আমার হঠাৎ করে স্ট্রাইক করলো যে মণিপুরিতে মেইতেই কালচারের একজন দেবী আছেন যার নাম কিনা পান্থইদি। She is the goddess of warfare, she is the goddess of strength, love, care. She represents all these stuff. So আমি পান্থইদির সেই ক্যারেক্টারটাকে, সেই দেবীকে আমি চেষ্টা করলাম পোর্ট্রে করার মহালয়ার চণ্ডীপাঠের ওই গানটিতে। So that was quite experimentative, and thankfully I have been appreciated by the audience. I was appreciated and people loved it, and it was really প্রথমত তো আমার ভয় হচ্ছিল যে কেমন পোর্ট্রে হবে, লোকজনের খারাপ লাগবে কিনা, বিকজ মণিপুর ইজ সাচ আ প্লেস না যে ওদের রিলিজিয়াসিটিটা এমন মানে এত অথেন্টিক আর এত রিচ, তাদের এত হিস্টোরিক্যালি এত রিচ একটা কালচার যে it is quite different, and it has a dynamic storyline, it has a dynamic history. So it was quite tough for me to get hold of that history, that dynamism, and portray it on that song, but still I tried my best, and I did it. তো ওইটাও ফেসবুকেই আছে, আমার পেজে আপনারা পেয়ে যাবেন। তো এই দুটো রিসেন্ট আমি এক্সপেরিমেন্টেটিভ কাজ করেছি বলে আমার মনে হয়। এই আর কি, এই চেষ্টা করছি, আগামী দিনেও আরো চেষ্টা করার ইচ্ছে আছে, আরো অনেক কিছু নিয়ে কাজ করার ইচ্ছে আছে, দেখি কি হয়। আপনাদের সহযোগিতা পেলে খুবই ভালো লাগবে আমার। I would really love that encouragement, that support, because after all artists বা dancers ওটাই চায়, মানে
love and support from the audience, from the people who watch us. So, এই আমরা জানি যে মণিপুরী নৃত্য মূলত বৈষ্ণবাঙ্গিক নৃত্য। সেখানে পোর্ট্রেয়াল অফ উইমেন কী কী ভাবে দেখতে পাওয়া যায়, যদি একটু সংক্ষেপে বলো। রোল অফ উইমেন যদি বলতে যাই তাহলে অনেক ডাইনামিক স্টোরিজ, অনেক ধরনের গল্প, অনেক লেয়ার্সে অনেক অ্যানেকডোটস আছে, সেগুলো অত হয়তো আজকে সময় হবে না। আমি ছোট ছোট দুখানা এক্সাম্পল দেবো যেখানে কিনা রোল অফ উইমেনের ব্যাপারটা ভালো করে হয়তো বোঝা যেতে পারে। সেটা হচ্ছে প্রথমত একটা আমি বলবো প্রি বৈষ্ণবাইট এরার যে রিলিজিয়াস প্র্যাকটিসেস বা সেইখানকার যে আর্ট ফর্মসের প্র্যাকটিসেস, ওইখানে মেয়েদের কি রোল, এবং বৈষ্ণবিজম ঢোকার পর মেয়েদের কি রোল ফ্রম দ্য পারফর্মেটিভ অ্যাসপেক্ট। তো প্রি বৈষ্ণবাইট এরার যে বিভিন্ন রিলিজিয়াস প্র্যাকটিসেসগুলো ছিল, তার মধ্যে যেমন বলছিলাম যে লাই হেরাওবা যে বড় ফেস্টিভ্যালটা, সেখানে কিন্তু দ্য মেন রোলস আর প্লেড বাই মাইবিজ। মাইবি হচ্ছে পুরোহিত, মহিলা পুরোহিত। এই মাইবিরা হ্যাভ স্পেশাল অ্যাবিলিটিস কিভাবে? দে বিকাম দ্য মিডিয়েটর, দে হ্যাভ দ্য অ্যাবিলিটি টু বিকাম দ্য মিডিয়েটর। কেন বিশ্বাস করা হয় যে লাই হেরাওবাতে কোনো জলাশয় থেকে দেবী এবং দেবতাদের আহ্বান করে তুলে আনা হয়। তো যখন তুলে আনা হয় তখন একজন মাইবি কিন্তু কিছু কিছু মন্ত্র চান্ট করেন এবং হাতে একটা ঘন্টি নিয়ে কনস্ট্যান্ট নাড়াতে থাকে। তো তার সঙ্গে সঙ্গে যেটা হয় সেটা হচ্ছে তখন উনি ঘোরে চলে যান। তখন ভর হয় ওনার মধ্যে, ভর হয়ে তখন তিনি প্রেডিকশনস দিতে থাকেন। মানে গ্রাম যেখানকার রিজনটা, যে রিজনে লাই হেরাওবাটা সেলিব্রেট করা হচ্ছে সেই রিজনটার ফিউচার প্রেডিকশনস দিতে থাকেন, বা আশেপাশে যারা আছেন তাদের ফিউচার প্রেডিকশনস দিতে থাকেন। এরকম ওনার স্পেশাল অ্যাবিলিটিস দেখা দেয় সেই সময়। আচ্ছা, তারপরে হচ্ছে এই মাইবিরাই কিন্তু আবার ভগবানকে আহ্বান করে ভগবানকে উপস্থাপনা করার পুরো দায়িত্বটাও কিন্তু মাইবিদের। ওরাই পুরো পুজো শুরু থেকে শেষ পর্যন্ত তারা কিন্তু কন্ডাক্ট করেন। দে বিকাম দ্য মিডিয়েটার্স হচ্ছে ভগবানের বার্তাটা মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার সেই মিডিয়েশনটা ওনারা করেন। তো এখানে আমরা দেখলাম যে মহিলাদের একটা বেশ গুরুত্বপূর্ণ রোল। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি হচ্ছে বৈষ্ণবিজমের ইনফ্লুয়েন্সের পর। বৈষ্ণবিজমের ইনফ্লুয়েন্সের পর আমরা দেখতে পারি রাধা কৃষ্ণের যে প্রেমের লীলার গল্প, গোপীদের সাথে কৃষ্ণের লীলার গল্প, এইগুলো আরো বেশি বেশি করে অ্যাপারেন্ট হতে থাকে ফ্রম দ্য পারফর্মেটিভ অ্যাসপেক্ট আমি বলছি। তো ওইখানে রাধার ইমোশনস টুয়ার্ডস কৃষ্ণ, গোপীদের ইমোশনস টুয়ার্ডস কৃষ্ণ, ওয়েদার ইট ইজ আউট অফ লাভ, জেলাসি, অ্যাঙ্গার, হোয়াট এভার, এই যে ইমোশনসগুলোকে গুরুত্ব দেওয়া, এইগুলোও কিন্তু আমরা দেখে থাকি এই রাসলীলার ক্ষেত্রে। রাসলীলাতে এরকম বহু ক্রম আছে, ক্রম মানে এক একটার পর এক একটা যে বিভিন্ন ইভেন্টস আছে সেইগুলোর মধ্যে দিয়ে আমরা দেখি যে এরকম রাধা অভিসারে যাচ্ছে। অভিসার মানে হচ্ছে গভীর রাত্রে কৃষ্ণর সাথে দেখা করতে যাচ্ছে কাউকে না জানি, লুকিয়ে লুকিয়ে। তো এই জার্নিটাকে বলা হয় অভিসার। তো কৃষ্ণ অভিসার করে রাধার সাথে দেখা করতে যাচ্ছে। সিমিলারলি অন্য দিক থেকে রাধা অভিসার করে কৃষ্ণের সাথে দেখা করতে যাচ্ছে। তো এই অভিসারের সময়টাতে যা যা বাধা বিপত্তি ফেস করে সেইগুলোকে কিভাবে ওভারকাম করছে, ওই অবস্টিকলসগুলো, সেই সময় ওর কি ভয় হচ্ছে, এই যে ইমোশনাল টার্ময়েলসগুলো, এইগুলোকে আরো বেশি এক্সপ্লোর করা হয়েছে বৈষ্ণবিজম ইনফ্লুয়েন্সের পর থেকে। তো ওইখান থেকে তারা পরবর্তীকালে অষ্টনায়িকার যে আমরা ভূমিকা পাই সেইগুলোও আরো ডেভেলপ করে। তো এইগুলোই আমার মনে হয় যে মেন মানে ইম্পর্টেন্ট রোলস অফ উইমেন। আমার মনে হয় যে এইরকম ভাবে যদি আমরা এক্সপ্লোর করি তাহলে হয়তো আরো আমরা গল্প বলতে পারবো। বা লাই হেরাওবাতে যেমন আমি একটু আগেই বলছিলাম যে এরকম খাম্বা থৈবির যে গল্প, ইট ওয়াজ আ ট্র্যাজিক লাভ স্টোরি বিটুইন খাম্বা অ্যান্ড থৈবি। সেখানে থৈবি রাজকন্যা হয়েও একজন সিম্পল একজন পুরুষের সাথে তার প্রেম করার যে সাহস, সেটাও তো এক্সপ্লোর করা যেতে পারে। মানে ইন দিস ওয়ে Manipur has paid importance to the role of women
and their emotions, their journey, their struggles, and everything. And they have also accepted that yes, women are a part of women are very important parts of the community. এটা আরও আমরা বুঝি, আপনারা যদি কখনো মণিপুর যাবেন, তারপরে ওখানে দেখতে পাবেন যে ওখানে একটা মার্কেট আছে ইমা কেইথেল বলে। কেইথেল শব্দটার মানে হচ্ছে মার্কেট, আর ইমা মানে মা। তো ওখানে যেহেতু ওই মার্কেটটা হচ্ছে সব মহিলাদের দ্বারা চালিত একটি মার্কেট, এবং যেহেতু মহিলারা চালান, ওখানে যে কোনো আমার থেকে বয়স্ক কোনো মহিলা হলে তাদেরকে আমরা ইমা বলে ডাকি, মানে মা বলে ডাকি। তো ওই পার্টিকুলার মার্কেটটা ইজ ফিল্ড উইথ উইমেন অ্যান্ড নো মেল নো মেল মার্কেট ওনার ইজ দেয়ার, মানে ওখানে কোনো ব্যবসায়ী নেই যে কিনা পুরুষ, ওখানে প্রত্যেকজন মহিলা, এবং পুরো মার্কেটটা হচ্ছে চালায় হচ্ছে মহিলারা। সো এই ভেরি নর্মাল সোশ্যাল ইকোনমিক দিক থেকেও দেখতে পাচ্ছেন যে কতটা ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে একটা নারীকে সেই কমিউনিটিতে, সেই মণিপুরি কালচার। তো এই আমি বলবো আজকে, বাস। মণিপুরি ডান্স ফর্মে বৈষ্ণব ইনফ্লুয়েন্স আসার আগে অন্য কোনো রকম ধর্মীয় প্রভাব ছিল কি? Manipur is a land of various mystic aspects, especially তাদের রিলিজিয়াস প্র্যাকটিসেসের দিক থেকে। 15th সেঞ্চুরির পরপর যখন বৈষ্ণবিজম আসে, তারপর থেকে ক্লাসিক্যাল মণিপুরিটা আরও বেশি করে ডেভেলপ করে। ক্লাসিক্যাল মণিপুরির সাথে মানে রাসলীলা, তারপরে সংকীর্তন, যেটা which is like an inseparable part of Manipuri dance, সংকীর্তন থেকে পরবর্তীকালে নটপালা ডেভেলপ হয়। সেই নটপালারই অন্তর্গত হিসেবে 3 রকমের চলম উঠে আসে, পুংচলম, করতাল চলম এবং ঢোল চলম। প্রথম দুটো মানে পুংচলম এবং করতাল চলম সংকীর্তনের পার্টে নটপালা হিসেবে পারফর্ম করা হয়। এই নটপালাগুলো বিভিন্ন ধরনের সোশ্যাল কালচারাল ইভেন্টসগুলোতে পারফর্ম করা হতো, কারোর বিয়ে হোক, শ্রাদ্ধ হোক, পৈতে হোক, কান ফুটো করা হোক, মানে এরকম ধরনের কালচারাল ইভেন্টসগুলোতে। আর ঢোল চলমটা করা হতো হচ্ছে হোলির, স্পেশালি হোলির সময়। ইট ওয়াজ লাইক আ ফেস্টিভ্যাল ডান্স। আচ্ছা, তার সাথে এই বৈষ্ণবিজম আসার পর কৃষ্ণ লীলা, কৃষ্ণ এবং রাধার প্রেমের গল্প, গোপীদের সাথে তার লীলা, এরকম বিভিন্ন গল্পগুলোকে, পদগুলোকে আরও পড়াশোনা করে রিসার্চ করা হলো, এবং সেইগুলোর সাথে সাথে রাস তৈরি করা হলো, বিভিন্ন ধরনের রাস, কুঞ্জ রাস, বসন্ত রাস, মহারাস, নৃত্যরাস, দিবারাস, এরকম। তারপরে এই পার্টিকুলার রাসগুলোতে মানে বেসিক্যালি কৃষ্ণ লীলা, কৃষ্ণ রাধার সাথে তার কথোপকথন, গোপীদের সাথে তার আচার আচরণ, তাদের সাথে লীলা করা, বিভিন্ন ধরনের মানে বিভিন্ন ধরনের বধ, যে অসুর বধ যে করেছিলেন, অসুর দহন যে করেছিলেন শ্রীকৃষ্ণ, সেগুলোর গল্পগুলো, সেগুলো স্টোরিজগুলো পারফরমেন্সের মাধ্যমে বলুন, ইত্যাদির মাধ্যমে এগুলোকে বলা হলো, পারফর্ম করা হলো, এরকম। তো বলা হয় যে রাস নাকি সারা রাত ধরে চলে, সন্ধ্যে থেকে শুরু হয়, সে ভোর 5টা-6টা নাগাদ শেষ হয়। তো সেই রাসগুলো তো এখন অন স্টেজ পারফর্ম ওরকম তো করা যায় না, মানে অত ঘন্টা ধরে তো দেখবে না লোকজন। তো এটাকে ডেভেলপ করে করে করা হলো কি, ওই অত বড় বড় রাসগুলোকে ছোট করে করে হাফ অ্যান আওয়ার, 20 মিনিটস এরকম করে করে স্টেজ পারফরমেন্সের জন্য এগুলোকে ডেভেলপ করা হলো। আচ্ছা, এইবার তো গেল বৈষ্ণবিজমের গল্প। কিন্তু বৈষ্ণবিজমের আগে মানে প্রি বৈষ্ণবিজম এরাতে যে কি কি রিলিজিয়াস প্র্যাকটিসেসগুলো ছিল, সেগুলোর ব্যাপারে আমি খানিকটা একটু বলতে চাইবো। আমি তাদের ব্যাপারে খুব বেশি জানি না, তবে আমার সীমিত জ্ঞানের থেকে যতটুকু বলার, সেটা হচ্ছে প্রি বৈষ্ণবাইট এরাতে বিভিন্ন ধরনের রিলিজিয়াস প্র্যাকটিসেস ছিল, যেমন অ্যানসেস্টার ওয়ার্শিপ, নেচার ওয়ার্শিপ, তান্ত্রিক কাল্টের কিছু কিছু ইয়ে পাওয়া যায়, এক্সাম্পলস পাওয়া যায়। তারপরে এই কয়েকটা, তো এইগুলোর মধ্যে এই যে এরকম বিভিন্ন ধরনের যে রিলিজিয়াস প্র্যাকটিসেসগুলো ছিল, সেইগুলোর একটা বড় মাপের ম্যানিফেস্টেশন হচ্ছে লাই হরাবা ফেস্টিভ্যালে, which is still prevalent in Manipur. The Lai Haraba festival is one of the biggest festivals of the Manipuri community, the Manipur land. এই পার্টিকুলার ফেস্টিভ্যালটা মার্চ এপ্রিল মাসের ওই সময়টা হয়, যেই সময়টা হচ্ছে হারভেস্টিং এর সময়।
সেই সময় ইট ক্যান ইদার বি সেলিব্রেটেড ফর 7 days অর মানে অর ইট ক্যান বি সেলিব্রেটেড ফর অ্যান এন্টায়ার মান্থ। তো এরকম বিভিন্ন ইটস এ লার্জ স্কেল সেলিব্রেশন। আর এই পার্টিকুলার ফেস্টিভ্যালে লাইহারাওবা শব্দটার মানে হচ্ছে মেরি মেকিং অফ দ্য গড। এখানে মানুষের মোটিভটাই হচ্ছে টু মেক দ্য গডস হ্যাপি, মানে এখানে দ্য পিপল ওয়ার্শিপ এই পার্টিকুলার জিনিসটা মাথায় রেখে পুজো করে যে তাদেরকে ভগবানকে তুষ্ট করতে হবে। ওরা তাই যখন এই পার্টিকুলার ফেস্টিভ্যালটা শুরু হয়, যতদিন এই ফেস্টিভ্যালটা চলে, পুরো প্রত্যেকটা দিন একটা সেই মানুষগুলোর জীবনে যা যা কাজ করবে সেগুলো সবকটাই ওই জিনিসটা মাথায় রেখে করে যে না, আমাকে ভগবানকে পুজো করতে হবে, ভগবানকে খুশি করতে হবে। So they involve themselves in that particular festival for those particular days. It may be for 7 days or 14, 15 or maybe for a month. তো এই পার্টিকুলার ফেস্টিভ্যালে বিভিন্ন এরকম পৌরাণিক কাহিনীর আমরা নিদর্শন পাই। ওদের মণিপুরে আরেকটা যেটা খুব রেলেভেন্ট এবং খুব অ্যাপারেন্ট একটা জিনিস আছে, সেটা হচ্ছে পাখাংবার পুজো। পাখাংবা হচ্ছে মুন গড হিসেবে একজন আছেন, তার নামই হচ্ছে পাখাংবা। এই পাখাংবাটা রিপ্রেজেন্টস আ juxtaposition of a dragon and a snake. সো মানে দেখতে আপনারা যদি কখনো ইন্টারনেটে সার্চ করে দেখেন, পাখাংবা সার্চ করলে আপনারা দেখতে পাবেন যে ড্রাগনটার মুখটা যেখানে শুরু হচ্ছে তার লেজটাও সেখানে গিয়ে শেষ হচ্ছে, মানে as if the dragon is trying to eat his own tail. তো এইটা রিপ্রেজেন্টেশনটা হচ্ছে the endless cycle of life, where life ends, where one life ends another begins, মানে যেখানে শুরু সেখানেই আবার শেষ, আবার যেখানে শেষ হলো সেখান থেকে একটা নতুন ধরনের শুরু। such a beautiful thought I believe. তো এই পাখাংবাকে পুজো করা হচ্ছে to represent that endless cycle, that endless journey of a life or another life, এরকম। তো এই সব মিলিয়ে পাখাংবার একটা রেলেভেন্স আমরা পাই। তারপরে আরেকটা যেটা হয় মানে এবং আগেও হতো এবং এখনো সেটা কন্টিনিউ করে, সেটা হচ্ছে অ্যানসেস্টর ওয়ার্শিপ। যেটা এই অ্যানসেস্টর ওয়ার্শিপ কিভাবে আমি তার নিদর্শন জানি, সেটা হচ্ছে চৈত্র সংক্রান্তির দিনে, যেটা কিনা পয়লা বৈশাখের ঠিক আগের দিন কি করা হয়, সেটা বিভিন্ন রকমের পদ রান্না করা হয় বাড়িতে। যেমন প্রথম পাতে শুক্তো থেকে শেষ পাতে চাটনি মিষ্টি পর্যন্ত ওরকম বিভিন্ন ধরনের পদ রান্না করে কলা পাতায় করে চৌরাস্তার মোড়ে গিয়ে ওটা রেখে দেওয়া হয়, as if paying a homage to the ancestors who have left us, মানে as if একটা গ্র্যাটিটিউডিনাল একটা জেস্টার যে we are grateful to you for what you have done for us, what you have done for the entire land. আমরা সত্যি খুবই ধন্য এবং সত্যি খুবই আপ্লুত যে আমরা আমাদের অ্যানসেস্টার্স হিসেবে পেয়েছি একটা ছোট্ট টোকেন অফ গ্র্যাটিটিউড, টোকেন অফ অ্যাপ্রিসিয়েশন, লাভ ইত্যাদি। তো এই জিনিসটাও আমি দেখেছি মণিপুরি কালচারে আছে, আমাদের বাড়িতেও আছে। আমার বাবা মা এটা করে, প্রত্যেক বছরই এটা হয়ে থাকে। তো আমার বাবা মা হচ্ছে বিষ্ণুপ্রিয়া মণিপুরি, আর এই পাখাংবা পুজো বা এই লাইহারাওবার ফেস্টিভ্যাল এইগুলো হচ্ছে আমার মেইতেই কালচারের সেলিব্রেশন। মণিপুরে এরকম দু রকমের সেক্ট আছে, একটা হচ্ছে বিষ্ণুপ্রিয়া মণিপুরি, একটা হচ্ছে মেইতেই মণিপুরি। তো বিষ্ণুপ্রিয়া মণিপুরিদের মধ্যে বৈষ্ণবিজমের ইনফ্লুয়েন্সটা আরও বেশি, আর মেইতেই মণিপুরিদের মধ্যেও আছে, ইয়েস, নো ডাউট, বাট দেয়ার অলসো এই প্রি বৈষ্ণবাইট এরার যে রিলিজিয়াস প্র্যাকটিসেসগুলো সেইগুলোও অনেকটা আছে। তো এরকমই খানিক ইনফরমেশন বা এরকমই খানিকটা কম্প্যারিজন আমার আপাতত মনে পড়ছে, আপনাদের জানাতে পারছি। আশা করছি আমি আরও আগামী বছরগুলোতে আরও অনেক জ্ঞান অর্জন করার চেষ্টা করবো, বিকজ লার্নিং হ্যাজ নো এন্ড, ইউ লার্ন টিল দ্য এন্ড অফ ইয়োর লাইফ। তো আই বিলিভ দ্যাট অ্যান্ড আই হোপ যে আমি আরও কিছু জানতে পারবো। আমি যদি জানতে পারি আপনাদের নিশ্চয়ই জানাবো, এই আর কি। মণিপুরী নাচে প্রেমের ভাব বা ঈশ্বর প্রেমের ব্যাপারে আমরা দেখে থাকি।
এই ইমোশনগুলি ছাড়া আর কোন ধরনের ইমোশনস বা থিম এই নাচে প্রধানত দেখতে পাওয়া যায়, এবং এই থিমগুলির অরিজিন সম্পর্কে যদি কিছু বলো। ওয়ান সাচ এক্সাম্পল ইজ খাম্বা থৈবি বলে পৌরাণিক দুজন লাভার্স আছেন। তো তাদের এরকম গল্প আমরা লাইটহারাবাদে এনাক্ট করতে দেখি, পারফর্ম করতে দেখি তাদের। এবং খাম্বা থৈবিকে ফলো করে ছেলে, খাম্বা হচ্ছে একটি পুরুষ ছিলেন আর থৈবি রাজার কন্যা ছিলেন। তো ওদের মধ্যে কিভাবে প্রেম হয় এবং পরবর্তীকালে কিভাবে তাদের বিচ্ছেদ হয়, তো এই গল্পটা হচ্ছে ওদের প্রেমের গল্প ছিল। তো গার্লস অ্যান্ড বয়েজ ইন মণিপুর ড্রেস আপ অ্যাজ খাম্বা অ্যান্ড থৈবি অ্যান্ড ডান্স, মানে ওদের এই যুগল নৃত্য এরকম করে ওরা করে। তো ওই পার্টিকুলার নাচটাকে ওরা থৌগাল, থৌগাল যে বই বলে, ওটাও মানে আনন্দ করে নাচ, আনন্দের নাচ, আনন্দ করে নৃত্য, এটা হচ্ছে থৌগাল যে বই এরকম। তুমি মেক ইন ইন্ডিয়া ক্যাম্পেনে 2015 সালে জার্মানির হ্যানোভার শহরে এসেছিলে, সেই অভিজ্ঞতা কেমন ছিল? হ্যাঁ, তো আমাদের হ্যানোভারের এক্সপিরিয়েন্সের ব্যাপারে একটু যদি বলি, সেটা হচ্ছে আমরা 2015 সালে আমরা হ্যানোভার সিটিতে যাই। মেক ইন ইন্ডিয়া ট্রেড ফেয়ারের তখন ওপেনিং সেরিমনি ছিল হ্যানোভারে, অ্যান্ড there was a team of 75 members, 75 artists altogether, each representing their own forms. আর আমরা মণিপুরি ডান্স ফর্মকে রিপ্রেজেন্ট করতে গেছিলাম। ইট ওয়াজ a team of 6 people। তার সাথে সাথে আমাদের সাথে সাথে অন্যান্য যে ক্লাসিক্যাল ডান্স ফর্মস আছে, 7টা ক্লাসিক্যাল ডান্স ফর্মস ইন টোটাল ছিল, সত্রিয়া ছাড়া বাকি 7টা সব কটা, কত্থক, ওডিসি, ভরতনাট্যম, মণিপুরি, কুচিপুড়ি, কথকলি। তো এবং তার সাথে সাথে কিছু কিছু ফোক ফর্মসও ছিল এবং যোগার রিপ্রেজেন্টেশনও ছিল। তো দ্য এন্টায়ার এক্সপিরিয়েন্স ইন হ্যানোভার ওয়াজ সো সারিয়াল। প্রথমে যাওয়া থেকে শুরু করে আমাদের প্রথমে রিহার্সালস ছিল, একদম ইনিশিয়াল রিহার্সালস ওয়ার ইন ব্যাঙ্গালোর, ওয়ার কন্ডাক্টেড ইন ব্যাঙ্গালোর। দেন ফ্রম দেয়ার we had boarded the flight to দিল্লি। দিল্লি থেকে তারপর আমরা আবার ব্রেক করে করে ফাইনালি যখন হ্যানোভার পৌঁছলাম, তখন তো লম্বা একটা বাস রাইড হলো। সেই বাস রাইডে করে ফাইনালি উই রিচড আওয়ার হোটেলস, অ্যান্ড অফকোর্স উই ওয়ার এক্সস্টেড। প্রথম দিন তো জাস্ট ডেড। তো তারপরের দিন থেকে শুরু হলো রিহার্সালস। তো রিহার্সালস যেখানে করতাম, যে ভেন্যুটাতে করতাম রিহার্সাল, সেখানে আমাদের লাঞ্চের ব্যবস্থা হতো। সেই লাঞ্চ আমরা একসাথে সবাই মিলে করতাম, মানে but that was like a community feeling. It was like as if it was a small India in another country. It was like that. তারপরে শুধু তাই নয়, আমরা বিভিন্ন আর্টিস্টদের সাথে কথোপকথন করা, তাদের ব্যাপারে জানা, তাদের জীবনের কি স্ট্রাগলস ইত্যাদি, তাদের গল্প সব কিছু নিয়ে খুবই খুবই মজায় দিন কেটেছে। বাট একটাই হচ্ছে আমার কাছে দুঃখের বিষয় রয়ে যাবে এবং রয়ে গেছে, সেটা হচ্ছে উই কুডেন্ট roam and see the city very much. We could only shop for a bit. আশেপাশে একটু দোকান বাজার ছিল বলে we could only shop for few things, but other than that we couldn't go out and visit the places which we wanted to, because কেউ আমাদের ওরকম নিয়ে যায়নি তখন সেই মুহূর্তে। আর আমাদেরও তখন এত রিহার্সালসের চাপে আমরাও আর সময় পাইনি গিয়ে গিয়ে দেখা করার বা বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়ার। সো এটা একটা আমার কাছে দুঃখ রয়ে যাবে। বাট তাছাড়া দ্য এন্টায়ার এক্সপিরিয়েন্স was very very surreal. I still remember the clean cities, the clean roads and everything. I remember when I came back, আমি আমার মাকে বলেছিলাম the city is so clean, মানে ওখানে রাস্তাতেও শুয়ে পড়তে পারবে এরকম আর কি। It was so lovely, মানে অসাধারণ একটা এক্সপিরিয়েন্স। মানে হ্যানোভার ওয়াজ আ বিউটিফুল এক্সপিরিয়েন্স অলসো বিকজ ইট ওয়াজ মাই ফার্স্ট ফরেন ট্যুর। আমরা মণিপুরি নর্তনালয়ের তরফ থেকে গেছিলাম। মণিপুরি নর্তনালয় যেখানে আমি শিখি, আমার গুরুগৃহ, ওখানে তরফ থেকে আমরা 6 জনের একটা টিম গেছিলাম। অ্যান্ড এই আর কি খুবই মজা হয়েছে। আর মানে আর
there are মানে innumerable stories also, hidden stories, hidden jokes. আমরা এরকম বাসের মধ্যে যখন যেতাম তখন গান গাইতে গাইতে যেতাম এরকম করে করে। তো that was like an entire, it was like a picnic, huge picnic, but where I'm getting paid. So yeah, this was the entire experience. মা দুর্গাকে নানা রূপে বন্দনা করা হয়। কখনো তিনি মহোদরী, কখনো বা রত্নপ্রিয়া, কখনো তিনি পরমেশ্বরী। আজ দেবীপক্ষে শক্তি আরাধনার শুভারম্ভে কঙ্কনা, তোমাকে কি আমরা শক্তিরূপে পেতে পারি কোনো ছোট্ট একটি নৃত্য প্রদর্শনার মাধ্যমে? তোমার পুজোর দিনগুলি সাধারণত কেমন কাটে? আর এই বছরও নিশ্চয়ই অনেক প্ল্যান ছিল। কোভিডের জন্য কীরকম পরিবর্তন আনতে হয়েছে যদি আমাদের সাথে একটু শেয়ার করো।
সত্যি তো, এই মহাবিশ্বে পুজোর গন্ধ অলরেডি ছড়িয়ে পড়েছে। আমাদের প্রত্যেকের জীবনেই দুর্গাপুজোটা একটা অদ্ভুত সেন্টিমেন্ট নিয়ে আসে, স্পেশালি বাঙালিদের মনের মধ্যে। কিন্তু আমি আজকে বাঙালি না হয়েও, যেহেতু আমার কলকাতায় জন্ম, আমি কিন্তু দুর্গাপূজার সাথে মানে ওতপ্রোত জড়িত। আমার নাড়িতে প্রত্যেক পুজোতে আমার যেন একটা অদ্ভুত এক্সাইটমেন্ট জমে ওঠে। অ্যান্ড আই মেক শিওর যে আমি পুজোতে যেন কোথাও না বেরোই। আমার কলকাতা শহরটা এত পছন্দ, আর সেই সময়টাতে এত সুন্দর করে সেজে ওঠে পুরো শহরটা, মানে কী যে বলবো। তো প্রত্যেকবারের মতন এইবারেও পুজোতে অনেক প্ল্যান ছিল, বাট এই ডিউ টু দিস সিচুয়েশন, যাই হোক, এইবারে হয়তো বাড়িতেই বসে কাটাবো। কিন্তু একটা জিনিস খুব ভেবে ভালো লাগছে যে এইবারে পুজোতে হয়তো আমার বন্ধু বান্ধবদের বাড়িতে গিয়ে তাদের বাড়িতে বসে আড্ডা দিতে পারবো, যেটা বাকি বছরগুলোতে হয়তো হয়ে ওঠে না। কারণ সারা বছর আমরা এত ব্যস্ততার মধ্যে থাকি, তো পুজোর সময়ও সেই ব্যস্ততাটাই কন্টিনিউ হয়। আমরা বাইরে বেরোই নতুন জামা, নতুন জুতো এইসব পরে, খাবার দাবার বিভিন্ন ধরনের, মানে একটা হই হুল্লোড় ব্যাপার। কিন্তু এই বছর সেটা একটু অন্যরকম হবে বলে আমার মনে হয়। তার ওপর আরেকটা হচ্ছে, পুজোতে মানে নতুন জামা পরবো, নতুন জুতো পরে বেরোবো এবং পায়ে ফোস্কা পড়বে না, এটা ইজ লাইক, দ্যাট ইজ ইম্পসিবল। পুজোতে পায়ে ফোস্কা পড়া আমার মনে হয় ডিরেক্টলি প্রপোর্শনাল। জীবনেও সেটার মানে অদল বদল হয়নি। তো সেই ছোটোবেলাকার ওই গল্পগুলোই মনে পড়ছিল, কীভাবে মানে মা বাবার সাথে লড়াই করে, না আমি যাব, আরে পা চলছে না, পায়ে ফুসকা পড়েছে, পা ব্যথা, আগের দিন সারাদিন হেঁটে পুরো নর্থ কলকাতা ঘুরে পায়ে ব্যথা, বাট স্টিল না আমি যাবই। আসলে সেই ছোটোবেলায় 1 বছর বয়সের অভ্যেস, তো সেই যে 1 বছর বয়স থেকে আমি ঘোরা শুরু করেছি পুজোতে, আই হ্যাভ নেভার স্টপড। ইচ অ্যান্ড এভরি ইয়ার আই মেক শিওর আই স্টে হিয়ার। যদিও বা কখনো অনেক সময় প্রোগ্রামস এসে যায়, আমার টিচার আমার ভালো করে জানেন, যে উনি জানেন যে কঙ্কনা খুব একটা পুজোর সময় বাইরে প্রোগ্রাম করতে চায় না। তো পুজোতে প্রোগ্রাম আসলেও আমার দিকে তাকিয়ে বলবে, কঙ্কনা তো মনে হয় যেতে চাও না। মুখে বলতে পারি না যে না, হ্যাঁ সত্যি যেতে চাই না, কিন্তু মনে মনে বলি হ্যাঁ হ্যাঁ প্লিজ আমাকে নিয়ে যেও, প্লিজ আমায় নিয়ে যেন না নিয়ে যায়। এইরকম করেই আমার পুজো প্রত্যেক বছর কাটে। কিন্তু এই বছর আশা করছি সবার পুজো সেফ কাটুক, সবার আগে এটাই চাইবো। এবং জানি এই বছর প্রচুর ক্ষতি হয়ে গেছে, স্পেশালি ইকোনমিক দিক থেকে সবারই। যারা শুধুমাত্র পুজোর বাজারের জন্য অপেক্ষা করে থাকে সারা বছর, যারা ঠাকুর বানান, মানে তাদের মতো মানুষদের কথা ভেবে সত্যি মনে হয় যে না, দুর্গা পুজোটা হোক, হয়তো শুধু তাদের মুখের দিকে তাকিয়েই হয়তো একটু পুজোটা হোক, তাহলে হয়তো যদি ওদের পেটে দুখানি ভাত পড়ে। বাট স্টিল আমি সবাইকে অনুরোধ করব যে আপনারা যেন বাড়ি থেকে না বেরোন, যত সম্ভব চেষ্টা করুন যেন বাড়িতেই থাকার। বাড়িতে বাবা মা ভাই বোন বন্ধু বান্ধব ইত্যাদিদের ডেকে হই হুল্লোড় করুন যতদূর সম্ভব, এবং ভালো থাকুন। তোমার সাথে আড্ডা দিয়ে খুবই ভালো লাগলো। অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আশা করছি খুব শিগগিরই কোভিড শেষ হলে আমাদের নিশ্চয়ই দেখা হবে। তোমার পুজো খুব ভালো কাটুক।